মামা শ্বশুর ফোন দিয়ে একটি হাঁস পাঠিয়েছিল। আপনার দেশি হাঁস বলে কথা। কোনোদিন তো হাঁসের মাংস রান্না করি নাই। আজকেই ফার্স্ট টাইম রান্না করছি এবং বাসায় সেদিন গেস্টও আসলে এসেছিল। তো মাংসটাকে ভালো করে ধুয়ে কুটে বেছে নিলাম। হাঁসের মাংস কিন্তু সবসময় চামড়া সহ রান্না করার মজাটাই অন্যরকম। তো আমিও শুনে নিয়েছিলাম যে কিভাবে মাংস রান্না করতে হয়। হাঁসের মাংসটাকে আমিও চামড়া সহ ভালো করে ধুয়ে কুটে বেছে নিলাম। এটা হচ্ছে ছেলে হাঁস ছিল। তো ছেলে হাঁসের যে জিনিস থাকে সেটা হচ্ছে আমি ফেলে দিয়েছিলাম। অনেক মানুষ শুনেছি যে এটা খায়। তা হাঁসের মাংসটাকে আমি রান্না করছি মানে ধুয়ে বেছে নিচ্ছি আর চিন্তা করতেছি, আল্লাহ আজকে কি রান্নাটা মজা হয় নাকি? আমরা যে মাংসই রান্না করি না কেন রান্নার মধ্যে কিন্তু আমরা আলু ব্যবহার করি মাংসের মধ্যে, তা না হলে আমাদের কাছে মজা লাগে না। এজন্য আমি কিছু আলু কুটায় নিয়েছি। এছাড়া যে মসলাগুলা ব্যবহার করব সেই মসলাগুলাকেও আমি বের করে নিয়েছি। সেই সাথে আমি কাঁচামরিচ মাংস রান্নার সময় আমি কিন্তু আস্ত কাঁচামরিচ ব্যবহার করি। আস্ত কাঁচামরিচটা বের করে নিয়েছি। এখন দেখুন আমি পেঁয়াজ কুচি কুচায়ে নিয়েছি, যে এখানে কিন্তু আমি বাটা মসলা একদমই ব্যবহার করব না। এবার আমি মাংসের মধ্যে মাংসগুলোকে কড়াইয়ের মধ্যে তুলে নিয়েছি এবং এই পর্যায়ে আমি পেঁয়াজ কুচিগুলাকে মাংসের মধ্যে দিয়ে নিয়েছি। এক্ষেত্রে কিন্তু অনেক পরিমাণে পেঁয়াজ কুচি ব্যবহার করতে হবে। পরিমাণ মতো আমি পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। প্রায় 2 কাপের মতো আমি পেঁয়াজ কুচি ব্যবহার করব। পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি মাংসের মধ্যে আদা বাটা দিয়ে দিব, রসুন বাটা দিয়ে দিব। আর যেহেতু পেঁয়াজ কুচি দিয়েছি তাই আমি পেঁয়াজ বাটা একদমই দিব না। আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। মানে যে পরিমাণ মশলা গুঁড়ো আছে সবগুলো মশলা গুঁড়ো কিন্তু আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে আমি মরিচের গুঁড়াটা দিব একটু বেশি পরিমাণে, কারণ যদি ঝাল ঝাল করে হাঁসের মাংস রান্না করা না হয় তাহলে কিন্তু হাঁসের মাংসটা একদমই খেতে মজা লাগে না এবং অত বেশি টেস্ট আসে না। হাঁসের মাংস এবং খাসির মাংস এই দুটাতে যদি ঝাল না হয় তাহলে কিন্তু ভালো লাগে না এবং এক ধরনের গন্ধ লাগে। তো আমি সবগুলো মশলা গুঁড়া দিয়ে নিলাম। এবার আমি হচ্ছে দারুচিনি দিয়ে দিব, সাদা ফল দিয়ে দিব, লবঙ্গ দিয়ে দিব। এই যে দেখেন আমি মরিচের গুঁড়া কিন্তু একদম তুলনামূলক অনেক বেশি দিচ্ছি, কারণ আমি একদমই যে কোনো মশলা গুঁড়োতে আমি কিন্তু তরকারিতে ঝাল খুবই কম খাই। তো আমি 3-4টা তেজপাতাও দিয়ে দিব। আমি তেজপাতাও একদমই খাই না, কিন্তু হাঁসের মাংসে কিন্তু তেজপাতাটাও একটু দিয়ে দিতে হবে। তেজপাতা না দিলে কিন্তু হাঁসের মাংসটা খেতে একদমই ভালো লাগবে না। মানে মশলা যা দেন অন্য তরকারিতে যে পরিমাণ মশলা দেন তার তুলনায় একটু বেশি মশলা দিতে হবে। এবার দারুচিনি দিয়ে দিলাম, 4-5 টুকরা দারুচিনি দিয়ে দিলাম, সাদা ফল দিয়ে দেবো। সাদা ফলগুলোকে অবশ্যই একটু মাথাটা ফেটিয়ে দিতে হবে, তাহলে কিন্তু স্মেলটা ভালো আসবে। তারপরে হচ্ছে কিছু পরিমাণে আমি এখানে লবঙ্গ দিয়ে দিব। তো সবকিছু আমি মশলাগুলো ভালো করে দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু এটাকে মাখিয়ে নেওয়ার জন্য অপেক্ষা করব। তো এটাকে অনেকে আছে যে কষায় রান্না করে, অনেকে আছে যে মাখিয়ে রান্না করে। আমার কাছে মনে হয় যে কষায় রান্না করার চেয়ে কিন্তু মাখিয়ে রান্না করলেই ভালো হয়। আমি এ পর্যায়ে দেখেন লবঙ্গও কিন্তু কিছু পরিমাণ দিয়ে দিলাম। অর্থাৎ সব মসলা যখন আমার দেওয়া হয়ে গেছে তো এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিব। লবণটা কিন্তু প্রথম পর্যায়ে আমি বেশি দিব না। বেশি দিলে যদি লবণ হয়ে যায় তাহলে কিন্তু আর কমানোর কোনো উপায় থাকবে না। তার জন্য আমি বেশি পরিমাণে লবণ প্রথমে দিব না। এইবার আমি একটু তেল দিয়ে দিব। তেলটাও আমি পরিমাণ মতো দিব, বেশি দেব না, কারণ কি হাঁসের প্রচুর পরিমাণে তেল থাকে আমরা সবাই জানি। আর যেহেতু চামড়া সহ নিয়েছি, চামড়াতে কিন্তু অনেক তেল থাকে। আমরা যেহেতু সরিষার তেল খাই, একদম অর্গানিক উপায়ে বানানো তেল খাই, তো এই জন্য সরিষার তেলটাই রান্না করছি এবং ভালো করে এই পরিমাণে মেখে নেব। যত আপনি ভালোভাবে মাখিয়ে নেবেন ততই কিন্তু ভালো তরকারিটা খেতে অনেক মজা লাগবে। তো মাখানোটার উপরে ডিপেন্ড করছে তরকারির স্বাদ। তো ভালোভাবে একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে তরকারিটাকে মাখিয়ে নিতে হবে, অর্থাৎ হাঁসের মাংসটাকে মাখিয়ে নিতে হবে। এর মধ্যে কিন্তু আমি আলুটা দিচ্ছি না। আপনারা খেয়াল করেছেন আমি আলু কেটে নিয়েছি, আমি কিন্তু আলু একবারের জন্যও দেই নাই। ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখন রেখে দিব, রেস্টে রেখে দিব। তারপরে 5-10 মিনিট রেস্টে রেখে দেওয়ার পরে কিন্তু আমি অল্প পরিমাণে পানি দিয়ে নেব। অর্থাৎ হাতের সাথে যে মশলা বা তেলটা লেগেছিল সেটা ধুইতে যেটুকু পানি লাগে আমি সেই পরিমাণে পানি দিব। দেওয়ার পরে আমি এটা ডিরেক্ট চুলাতে তুলে দিব। অল্প আছে চুলাতে তুলে দেওয়ার পরে এই পানি থেকেই কিন্তু এই পানিটাই থাকবে এবং হাঁসের মাংস থেকেই কিন্তু পানি বের হবে, যার জন্য আলাদা করে কষানোর জন্য আর পানি দিতে হবে না। যদিও কষানোর জন্য 2-3 বার করে কিন্তু পানি দিতে হবে। তো এই পানি দিয়ে কষানোর জন্য অপেক্ষা করব এবং মাংসটাকে আমি ঢেকে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং অপেক্ষা করতে থাকবো। তো আমার দেখেন এই পানি থেকে প্রায় পানিটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। আর বিশ্বাস করবেন না এত সুন্দর স্মেল বের হয়েছে।
আমি তো একটু ভয় ভয়ই পাচ্ছিলাম যে এটা যেহেতু আমার ফার্স্ট টাইম রান্না, তো আমি একটু ভয় ভয়ই পাচ্ছিলাম যে কেমন না কেমন হয়। তো কষানো হয়ে গেছে আমার, মানে কষানো ফার্স্ট টাইম বলতে কি কষানো হয়ে গেছে। এখন আমি আরেকটু পানি দিয়ে নিব। মানে মোটামুটি ৩-৪ বার কিন্তু কষায় নিতে হবে। আমরা সবাই জানি কিন্তু হাঁসের মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে। তার জন্য একটু বেশি পরিমাণ মানে টাইম নিয়ে একটু কষায় নিতে হবে। তা নাহলে কিন্তু খাওয়া যাবে না। একদমই খেতে ভালো লাগবে না বা মাংসটা সিদ্ধ হবে না। তো এই পর্যায়ে আমি যে সেকেন্ড টাইম যখন কষাতে দিব, সেকেন্ড টাইম কষানো হওয়ার পরে আমি আলুগুলাকে দিয়ে নিব। আলুগুলাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আলুগুলা যদি এখন দেয়া না হয় তাহলে কিন্তু আলুর মধ্যে যে মসলা তেল আছে সেগুলো একদমই যাবে না এবং খেতেও কিন্তু ভালো লাগবে না। তো এই পর্যায়ে আমি আলুগুলাকে দিয়ে নিব। দিয়ে নেওয়ার পরে ভালো করে কষিয়ে নিব। আর প্রথম পর্যায়ে যদি আলু দেওয়া হতো তাহলে কিন্তু আলুগুলা একদম গলে যেত, ভর্তা ভর্তা হয়ে যেত, তখন আর খেতে ভালো লাগতো না। তো এই পর্যায়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি এবং দেখেন কড়াইয়ে কিন্তু পানি নাই, অর্থাৎ যে পানি আমি কষিয়ে দিয়েছিলাম সেই পানি কিন্তু শুকিয়ে গেছে। আমি আরেক কাপ পানি দিয়ে নিলাম। পানি দেওয়ার পরে কিন্তু আবার আমি ভালোভাবে নেড়ে নিব। নেড়ে নেড়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। যে পর্যন্ত না পানি শুকিয়ে যাবে সে পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। এটা হচ্ছে থার্ড টাইম, মানে আবার একটু পানি দিয়ে নিলাম। এভাবে তৃতীয়বার কিন্তু কষানোর পরে এখন আমি ঝোলের জন্য পানি দিব। মানে মোটামুটি আমার তরকারি কষানো হয়ে গেছে, মানে হাঁসের মাংসটা কষানো হয়ে গেছে এবং কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। অনেকে মনে করে যে অনেক বেশি মসলা খেলেই বোধহয় তরকারি ভালো হয়, অনেক বেশি ঝাল দিলে, অনেক বেশি মসলা দিলে মনে হয় তরকারিটা ভালো হয়, টকটকা কালার আসে না। আমার কাছে এটা একদমই যুক্তিসঙ্গত মনে হয় না। তরকারিটা অনেক বেশি মসলা খাওয়ার চেয়ে কম মসলা খাওয়াই ভালো এবং অতিরিক্ত মসলা অ্যাভয়েড করাই ভালো আমাদের শরীরের জন্য। শরীর তো এটা তো যন্ত্র না। তো যন্ত্রটাকে শরীর নামের যন্ত্রটাকে যত বেশি ভালো রাখা যায়, যত বেশি কম মসলাযুক্ত খাবার দেওয়া যায়, ততই মনে হয় মঙ্গল। তা আমরা এখন কষানোর জন্য অপেক্ষা না করে, মানে কষানো হয়ে গেছে সেই পর্যায়ে আমরা কিন্তু ঝোলের জন্য পানি দিয়েছি এবং লাস্ট পর্যায়ে দেখেন আমার কিন্তু মাংসটা কষানো হয়ে গেছে এবং এই পর্যায়ে আমি যখন লবণ চেক করে নিয়েছি অলমোস্ট সবকিছু হয়ে গেছে এবং আমার হাঁসের মাংসটাও রান্না হয়ে গেছে। খুব সুন্দর গন্ধ বের হয়েছে। আশা করছি আপনারাও একদিন আমার এই রেসিপিটা ফলো করে রান্না করবেন এবং মজাদার এই রান্নাটা আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। অবশ্যই খেতে খুব ভালো লাগবে। আর সবাইকে সাথে করে একদিন এই রেসিপিটা শেয়ার করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সবাইকে সাথে নিয়ে খাবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।